So hey students, welcome back to another video in this channel. তো অনেক দিন পর আমরা ক্লাস দিচ্ছি। আমার বেশ কিছু সমস্যার জন্য আমি তোমাদের ক্লাস দিতে পারিনি। তো স্ট্রং রুটস যেটা তোমাদের আমরা পড়িয়েছিলাম, ওই স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের প্রায় শেষের দিকে একটু অংশ আমাদের বাকি রয়েছে। ওই পার্টটাই আজকের ক্লাসে আমরা পড়ব এবং দ্য ক্যাজুয়ারিনা ট্রি বাই তরুলতা দত্ত, ওটা আমরা স্টার্ট করব। আজকে দেখো আমাদের এইখান থেকে এই পোর্শনটা বাকি রয়েছে এবং কোশ্চেন্সগুলো আমি, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন যেগুলো আমি লিখিয়েছিলাম সেগুলো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করেছি। তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে গিয়ে জয়েন করো। ওখানে তোমাদের ক্লাস সম্বন্ধিত বিভিন্ন আপডেট এবং নোটসগুলো আমি প্রোভাইড করে থাকি। তো নোটসটা অবশ্যই গিয়ে তোমরা নোট ডাউন করে নিতে পারো তোমাদের নিজস্ব খাতাতে। তো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হবে। তার জন্য আলাদা একটা ভিডিও বা আলাদা কোনো আমাকে টাইম ওয়েস্ট করতে হবে না ওই 30টা মতো এমসিকিউর জন্য। এর পরবর্তীকালে যে সমস্ত এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করব সেগুলো তো আমরা অবশ্যই পাবো। আর তোমরা যারা এখনও কোনো বই কেনোনি তাদের আমি সাজেস্ট করব যে তোমরা একটা বই কিনতে পারো। বইটার নাম হচ্ছে কোশ্চেন বাঞ্চ, ইংলিশ কোশ্চেন বাঞ্চ, যেটা কার করা না, তুলসী পাবলিকেশান যে রয়েছে, তুলসী পাবলিকেশানের মানে বইটা পাবলিশ করে ওরা, ডাফেন দত্তর। তো ওইটা তোমরা কিনতে পারো। ওখানে থার্ড সেম এবং ফোর্থ সেম দুটো সেমই তোমরা পেয়ে যাবে, খুব ভালোভাবেই কিন্তু রয়েছে। আর বইটা কিন্তু প্র্যাকটিসের জন্য দারুণ একটা বই। আর ওখানে তোমরা বেঙ্গলি মিনিংও পাবে এবং ওয়ার্ড নোটসও পাবে, বিভিন্ন মডেলসগুলো রয়েছে ওখানে। তাই আই হাইলি রিকমেন্ড ইউ দ্যাট ইফ ইউ ওয়ান্না buy a book for your syllabus, then you can go for it blindly. তো তোমরা ওই বইটা অবশ্যই কিনতে পারো। আর বাজারে আশা করি বইটা চলে এসছে, অনেকে কিনেও নিয়েছে। তোমরা যারা বইটা কিনতে চাও অবশ্যই তোমরা কিন্তু তাড়াতাড়ি কিনে নেবে এবং প্র্যাকটিসটা শুরু করো। তো এবার দেখো কি রয়েছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে 4 AM বাই রিডিং দ্য নামাজ। আমি এটা মনে করি বা আমার এটা এখনও মনে পড়ে যে আমার বাবা ভোর 4টার সময় কী করতেন, নামাজ পড়ার পরে তার দিনটা শুরু করতেন। বিফোর ডন, তিনি নামাজ কখন পড়তেন না, ভোর হওয়ার আগে কিন্তু। আফটার দ্য নামাজ, এবং নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। তিনি কোথায় হেঁটে যেতেন না, একটা ছোট্ট কোকোনাট, অর্থাৎ হচ্ছে তোমার নারকেল গাছের যে ছোটো একটা বাগানের মতো হতে পারে ওই রকম একটা জায়গায় হেঁটে যেতেন তিনি। উইওন, যেটা তাদেরই ছিল, মানে কালামেরই বাড়ির একটা বাগান ছিল যেখানে নারকেল গাছ থাকতো, ওখানেই কিন্তু হেঁটে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। সকালবেলায় তিনি 4টার সময় উঠে নামাজ পড়া শেষ করে 4 মাইল হেঁটে কিন্তু তিনি যেতেন বাগানে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট। প্রায় 1 ডজন কোকোনাট তিনি নিয়ে ফিরতেন বাড়িতে, টাইড টুগেদার, যেগুলোকে তিনি একসাথে বেঁধে নিতেন, থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং সেটাকে তিনি কাঁধে ছুঁড়ে নিয়ে আসতেন, বয়ে আনতেন আর কি। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং সেগুলো নিয়ে আসার পরেই তার ব্রেকফাস্ট তিনি, মানে প্রাতরাশ তিনি কমপ্লিট করতেন বা সকালের খাবার তিনি খেতেন। This remained his routine even when he was in his late 60s. 60 বছরের পরের যে সময়টা তিনি এই একই রুটিনে কিন্তু বাকি জীবনটা কাটিয়েছেন, এটা বলতে চাওয়া যাচ্ছে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা অবশ্যই জানো ভারতবর্ষের প্রযুক্তির বিদ্যার ক্ষেত্রে বা মিসাইল ম্যান হিসেবে বলা হয়ে থাকে এপিজে আব্দুল কালামকে। তার কিন্তু টেকনোলজি এবং সায়েন্স সম্বন্ধে একটা প্রভূত জ্ঞানের ভাণ্ডার তিনি। তো তার জীবনের পরবর্তী সময়ে তিনি সমস্ত জায়গায় কাকে অনুসরণ করতে চেয়েছেন না, তার পিতাকে অনুসরণ করতে চেয়েছেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে তিনি পড়লেও বা তার যুক্ত থাকতো তিনি কিসের সাথে না, সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে, তবুও তিনি তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করতেন। আই হ্যাভ endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি এই সমস্ত জিনিসগুলো বোঝার চেষ্টা করতাম, কোনগুলো না, যেই সমস্ত ফান্ডামেন্টাল বলতে একেবারে গোড়ার যে সমস্ত জিনিসগুলো তার বাবা তাকে শিখিয়েছিলেন। অর্থাৎ এই যে চিরন্তন সত্য বা বাস্তবের যে সত্যটা, এই সমস্ত জিনিস তার বাবা তাকে যে শিখিয়েছিলেন ছোটোবেলায়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তিনি বোঝার চেষ্টা করতেন। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং এটা থেকে তিনি অনুভব করতেন যে এই পৃথিবীতে একটা আশ্চর্য শক্তি
বা একটা দৈব শক্তি অবশ্যই রয়েছে, যেটা কি করে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম, যেটা একটা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছতে পারে, ফ্রম কনফিউশন, মানে ধরো বিভ্রান্তি, মিজারি, দুর্দশা, মেলানক্লোলি, বা হয়তো মানসিক অবসাদ, ফেলিওর, এবং বিভিন্ন জায়গায় যে ফেলিওর অর্থাৎ ব্যর্থতা, সেই সমস্ত জায়গা থেকে একটা মানুষকে কিন্তু ওপরে নিয়ে যেতে পারে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে তার যতটা তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো উচিত সেই অবধি কিন্তু নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ান্স ইন অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং একটা মানুষ যদি তার ইমোশনাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক দিক থেকে যে সমস্ত বন্ড এবং ফিজিক্যাল বন্ডগুলোকে যদি নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে সেই ব্যক্তি কি হয় না, স্বাধীনতার দিকে অগ্রসর হয়, জীবনের মানে চূড়ান্ত যে স্বাধীনতা রয়েছে তার দিকে ধীরে ধীরে অগ্রসর হয়, হ্যাপিনেস, এবং জীবনে অনেক পরিমাণে সুখ পায়, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মানসিক শান্তি সে অবশ্যই পেয়ে থাকে যদি সে ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডগুলোকে এড়িয়ে চলতে পারে। নেক্সট তোমাদের মাঝে একটা টেক্সট থাকছে, যেটা হচ্ছে দ্য বেট বাই অ্যান্টন চিকভ, ওটা আমরা পরে পড়বো। আজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, রিটেন বাই তরুলতা দত্ত। তো এবার অ্যাবাউট দ্য পোয়েট, তরুলতা দত্ত সম্বন্ধে বেশ কিছু জিনিস রয়েছে এখানে, এগুলো আমাদের প্রয়োজন হয় না, বাট তোমাদের পড়ে রাখা প্রয়োজন। যেমন ধরো এর কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এই কবিতাগুলোর সাথে যুক্ত হতে হয়। তো এই কবিতাগুলো আমরা খুব ভালোভাবে পড়বো, এবং আমার মনে হয় এই কবিতাগুলো একবার নয় বারবার তোমাদের পড়া উচিত, এবং তোমাদের এই ক্লাসটা ভালো করে দেখা উচিত, এই দুটো ক্লাস, যে দুটো ক্লাসে আমরা কবিতা কমপ্লিট করব। এবং অবশ্যই তোমাদের আমি কবিতার জন্য ওয়ান লাইনার পাঞ্চ মনে রাখার কথা বলবো, যেটা আমি দেবো, যেটা আমি শিখেছি আমার টিচারের কাছ থেকে। তো অন্যনা মানে এটাকে অ্যাকচুয়ালি ওয়ান লাইনার পাঞ্চ বলতে, এই কবিতাটাকে পড়ার পর আমাদের জিস্ট আকারে অল্প লাইন 10 থেকে 12টা লাইনের মধ্যে আমরা পুরো কবিতাটাকে কমপ্লিট করে নেব, মানে মনে রাখার চেষ্টা করব, যাতে এমসিকিউ এক্সামে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা যাতে ওটাকে ইজিলি করতে পারি, এবার মনে রাখতে পারি সিকোয়েন্স, কোন ঘটনার পর কোন ঘটনা রয়েছে। চলো আজকের ক্লাসে আমরা স্টার্ট করছি আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরুলতা দত্তের লেখা একটা কবিতা, খুব দারুণ একটা কবিতা। এরপরে আমাদের আরও একটা খুব সুন্দর কবিতা রয়েছে, আই থিঙ্ক ওটার নাম ইউলিসিস। তো এটা আগে কমপ্লিট হোক, তারপর আমরা দ্য বেড পড়বো, এবং দ্য বেড পড়ার পর আমরা আবার একটা কবিতায় মানে যুক্ত হব, ঠিক আছে? তো লেটস গেট স্টার্ট দিস ভিডিও উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরুলতা দত্ত। তো এই কবিতাটা আরম্ভ করার আগে আমরা বেশ কিছু জিনিস জানবো তরুলতা দত্ত সম্বন্ধে। তরুলতা দত্ত হঠাৎ করে এই কবিতাটা কেন লিখতে গেলেন? তরুলতা দত্তের মানে এখানে তরু দত্ত দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, তরু দত্ত। পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। ইনার 3 ভাই বোন ছিলেন, একজন হচ্ছেন ইনি নিজে তরু, এবং অপরজন হচ্ছে আবজু, ABJU, এবং আরেকজন হচ্ছে অরু। এই 3 ভাই বোনের মূলত কথাই এই কবিতার মধ্যে একটা মেমোরি আকারে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এই অরু এবং আবজু মারা গিয়েছিল টিভি রোগে। তো এটা একটা স্যাড বলতে পারি, বা ওড অর বায়োগ্রাফি, অ্যাকচুয়ালি এটা একটা অটোবায়োগ্রাফিকে ওডও বলা যেতে পারে। এতে মোট 55 লাইনস রয়েছে তোমাদের। এটা প্রকাশিত হয়েছিল অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান 1882, এখান থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। এই কবিতাতে যেটা রাইম স্কিম রয়েছে সেটা রয়েছে ABBA CDDC EEE। এটা তোমাদের আমি কবিতাটা পড়ানোর সময় বোঝাবো যে রাইম স্কিমটা কি এবং এটা কিভাবে কাজ করছে। অ্যাবাউট দ্য পোয়েম, এই প্রথমেই রয়েছে দেখো, দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি বাই তরু দত্ত ইজ এ হার্ট-লেভ tribute to a majestic tree that holds deep personal and emotional significance of the poet. কবিতাটা মূলত তরু দত্ত লিখেছেন একটা গাছ সম্বন্ধে, তার ছোটবেলাকার স্মৃতিতে থাকা একটা গাছ, যেই যেই গাছটা হচ্ছে মেজেস্টিক। তো সেই গাছটার সাথে তার ব্যক্তিগত জীবন এবং ইমোশনাল অর্থাৎ মানসিক জীবন অনেকভাবে যুক্ত রয়েছে, সেই সম্বন্ধে মূলত তিনি কবিতাটা লিখেছেন। ইটস বিউটি অ্যান্ড গ্র্যান্ডিওর ডমিনেট দ্য পোয়েটস চাইল্ডহুড মেমোরিজ। যে স্মৃতিগুলো ছোটবেলায় অর্থাৎ লেখিকার ছোটবেলায়
সবচেয়ে বেশি পরিমাণে প্রভাবিত বা প্রভাব ফেলেছে সেই সমস্ত জিনিস নিয়ে লেখা। কি রয়েছে দেখো এখানটায়, এখানে যে ট্রিটা অর্থাৎ যে গাছটার কথা বলা হয়েছে, সিম্বল অফ দোজ চেরিশড মোমেন্টস অফ আর কানেকশন টু হার ডিজিজড সিবলিংস, তার দুজন যে টিবি রোগে আক্রান্ত তোমার হচ্ছে সিবলিংস ছিল, তাদের মানে মেমোরি স্মৃতির সাথে যুক্ত একটা গাছ, যেটা তাদের স্মৃতিটাকে আরো বেশি পরিমাণে এনরিচ করে, চেরিশড করে। তো দ্য পোয়েট অলসো সিজ দ্য ট্রি অ্যাজ এ উইটনেস টু হার জয়েস অ্যান্ড সরোজ, তার ছোটবেলাকার যে সুখ দুঃখ সব কিছুর একটা সাক্ষী হিসেবে তিনি গাছটাকে দেখান। তরু এক্সপ্রেসেস আর ডিজায়ার টু ইমমর্টালাইজ দ্য ট্রি থ্রু আউট হিজ পোয়েট্রি, হার পোয়েট্রি, তার কবিতার মাধ্যমে তিনি বর্তমানে গাছটাকে ইমমর্টালিটি অর্থাৎ অমরত্ব প্রদান করতে চান। একটা কথা জানতে হবে যে কোনো জিনিসের যখন আমরা অমরত্ব প্রদান করতে চাই বা কোনো জিনিসকে, তখন আমরা তাকে কোনো স্মৃতির মধ্যে, কোনো মানে লেখার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তাকে ফুটিয়ে তুলতে পারি। এই কবিতার মূলত 55 লাইন রয়েছে এই কবিতাতে মোট। প্রথম স্ট্রেঞ্জা একেবারে দেখো, গাছটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে। এই গাছটাকে মূলত একটা পাইথনের সাথে, অর্থাৎ যে সাপ, বড় পাইথনের সাথে তুলনা করা হয়েছে প্রথম স্ট্রেঞ্জাতে, বা অজগরও বলতে পারো। লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওয়াইন্ডিং বলতে পেঁচিয়ে কোনো জিনিসকে জড়িয়ে ওঠা, রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল গোল ভাবে পেঁচিয়ে কোনো জিনিস যখন উঠছে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। দ্য রাগিড ট্রাঙ্ক, অর্থাৎ গাছের যে গুঁড়ি হয়ে থাকে, সেই যে শক্ত যে গাছের গুঁড়ি, ইনডেন্ডেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্ডেড বলতে কি, মার্ক উইথ ডিপ কার্স অফ স্কার্স, অর্থাৎ গাছের যে ছাল, সেই ছালের গায়ে বেশ কিছু ক্ষত রয়েছে, সেই ক্ষতগুলোকে আঁকড়ে ধরে কি করছে, একটা মোটা অজগর সাপের মতো একটা লতা জড়িয়ে জড়িয়ে উপরের দিকে উঠছে। এবার ওই গাছটা কি না, ওই গাছটাই হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রি। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, সামিট বলতে একেবারে যে চূড়া বলা হচ্ছে, ওই চূড়াটাকে সামিট বলা হয়ে থাকে। একটা লতানো অংশ যে জড়িয়ে উঠছে, এবং সে কি করছে না, আকাশ ছোঁয়া, অর্থাৎ এই যে দেখো নেয়ার দ্য স্টার মানে তারাদের কাছ অব্দি সেটা উঠে গেছে, জুড়িয়ে জুড়িয়ে থাকে। এ ক্রিপার ক্লাইম্স, ক্রিপার বলতে মানে লতানো গাছ বা লতানো অংশ বলা যেতে পারে, বা লতা বলতে পারো। এ ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেসেস বাউন্ড, সে কি করছে না, ক্যাজুয়ারিনা গাছটাকে জড়িয়ে ধরে একটা ক্রিপার অর্থাৎ লতা উপরের দিকে উঠছে। নো আদার ট্রি কুড লিভ, যদি এখানে ক্যাজুয়ারিনা ট্রি না হয়ে অন্য কোনো গাছ হতো, তাহলে সে হয়তো বাঁচতে পারতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, এই দৈত্যাকার গাছটি ওই জড়ানো অজগর সাপের মতো মোটা লতাকে তার ওড়না হিসেবে ব্যবহার করেছে, বা ওড়নার মতো করে সে জড়িয়ে নিয়েছে। সেকেন্ড স্ট্রেঞ্জা এবার, ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব নয়েজ রয়েছে, এখানে ছোট ছোট ব্যাঙের মতো কিছু একটা ডাকছে। তো আমি এডিটিংয়ের সময় চেষ্টা করব যে ওই নয়েজটাকে ক্লিয়ার করার জন্য যতটা সম্ভব আর কি। মানে বৃষ্টি হওয়ার ফলে তোমরা জানো যে গ্রামাঞ্চলে এটা হয়েই থাকে, তো ব্যাকগ্রাউন্ডে যদি মানে একটু ডিস্টার্ব করে তাহলে ওটা একটু আজকের জন্য মানিয়ে নিতে হবে। আর মাইকটাতে চার্জ নেই, আমি যখন ভিডিও রেকর্ড করছি ফার্স্ট স্ট্রেঞ্জারটা রেকর্ড হওয়ার একটু আগেই মাইকের চার্জটা শেষ হয়ে গেছে। তো ক্লাসটা যাতে কন্টিনিউ এক ফ্লোতে আমি করিয়ে দিতে পারি, তাই বিনা মাইকেই আমি রেকর্ড করছি। আর একটু ব্যাকগ্রাউন্ডে ওই নয়েজটা আসছে, ব্যাঙাচি বা কিছু একটা পোকা টোকা টাইপের হবে। তো সেকেন্ড স্ট্রেঞ্জারটা আমরা দেখছি, হোয়েন ফার্স্ট মাই কেজম্যান্ট ইজ ওয়াইড আপন থ্রোন, যখন আমি আমার জানলাটাকে, বাড়ির জানলাটাকে সম্পূর্ণরূপে খুলে দিই, তখন কি দেখতে পাই না, অ্যাট ডন, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে জানলা খুলি, মাই আইজ ডিলাইটেড অন ইটস রেস্ট, তো আমার চোখ বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। যেমন কি সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বেশিরভাগ হচ্ছে শীতের দিনে বা শীতকালে, অন ইটস ক্রিস্ট, অর্থাৎ ওই ডালগুলোতে কি হয়ে থাকে না, এ গ্রে ব্যাবুন, একটা ছোট্ট ধূসর রঙের হচ্ছে বাঁদরের বাচ্চা বা বাঁদর ছানা, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একা বসে থাকে, পুরো একেবারে স্ট্যাচু যেরকম নড়ে না, একেবারে স্টিল বসে থাকে, ওই রকম সকালবেলা বসে থাকে শীতের দিনে। ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যের উদয় দেখে।
হোয়াইল অন লোয়ার বোজ, এবং নিচের দিকে যে ডালগুলোতে, ক্যাজুয়ারিনা ট্রির নিচের ডালগুলোতে কী হয়ে থাকে, হিজ পিউনি অফস্প্রিংস লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। ওই যে ব্যাবুন অর্থাৎ যে ধূসর বর্ণের যে বাঁদরটা, তার ছোট ছোট মানে পিউনি অফস্প্রিংস বলতে বলা হচ্ছে যার ছোটো বাচ্চাগুলো আর কি, ওরা কী করে, লাফালাফি করে সারাদিন ধরে। অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার কোকিলাস হেলস দ্য ডে, এবং কোকিল পাখিগুলো সারা দিন ধরে সুন্দর সুন্দর গান গেয়ে দিনটাকে মুখরিত করে রাখে। অ্যান্ড টু দেয়ার প্যাস্টার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস, এবং ওই যে আমাদের গরুগুলো রয়েছে, ওই গরুগুলো কী করছে না, সামনের যে তৃণভূমি বা চারণভূমি সেখানে কিন্তু ঘুমন্ত অবস্থায় বা একটু ঘুমু ঘুমু চোখে ঘুরে বেড়ায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং গাছের যে ছায়াতে, অন দ্য বোর্ড ট্যাঙ্ক কাস্ট, এবং তার নিচে একটা বড় জলাশয়ের মতো বা পুকুরের মতো রয়েছে, তো ওতে তার ছায়াটা দেখা যায়। বাই দ্যাট হোয়ার ট্রি, হোয়ার বলতে এখানটায় গ্রে অর হোয়াইট কালারকে বোঝানো হচ্ছে। বাই দ্যাট হোয়ার ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এই ধূসর বর্ণের যে ক্যাজুয়ারিনা গাছের ছায়া কী হয় না, ওই যে ট্যাঙ্কটার কথা বললাম ওইখানে পড়ে, এবং সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, খুব বড় এবং দেখতে বেশ সুন্দর লাগে। দ্য ওয়াটার লিলি স্প্রিং, এবং ওখানে জলের ওপরে যে সাদা সাদা লিলি ফুল হয়ে থাকে ওগুলো মানে ফুটে ওঠে ওই সময়টা, লাইক স্নো এনম্যাস্ট, কী মনে হয় যে দূর থেকে দেখলে মনে হয় যেরকম বরফ খুব সুন্দর একটা দৃশ্য সৃষ্টি করে যখন কোনো জায়গায় স্নো পড়ে, তো দেখতে বেশ জায়গাটা সুন্দর লাগে, তেমনভাবে ওই ট্যাঙ্কের ওপরে মানে পুকুরের ওপরে যে লিলি ফুলগুলো ফুটে ওঠে সাদা রঙের, ওগুলোকেও দেখতে স্নোয়ের মতো লাগে। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা কমপ্লিট। এবং তারপর আমাদের দেখো থার্ড স্ট্যাঞ্জা, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, এই ক্যাজুয়ারিনা যে বড় যে গাছটা শুধু এই সমস্ত কারণেই নয়, ডেয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। তো মানে লেখিকা বলছেন যে শুধুমাত্র এই সমস্ত কারণের জন্যই এই ক্যাজুয়ারিনা ট্রিটা আমার এত প্রিয় নয়। তো প্রিয় হওয়ার পিছনে যে মূল যে কারণটা রয়েছে সেই কারণটা কি, সেই কারণটাই আমরা দেখব। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এই গাছের নিচে আমরা খেলাধুলা করেছি, আমরা বলতে তরু, অরু এবং আবজু। দো ইয়ার্স মে রোল, অনেক বছর ধরে এই সমস্ত বা এই গাছটার নিচে আমরা খেলাধুলা করতাম বা খেলতাম, সেই সমস্ত বয়সগুলো বা সেই সময়গুলো এখন পেরিয়ে এসেছি আমরা। ও সুইট কম্প্যানিয়ন্স, ও সুইট কম্প্যানিয়ন্স বলতে আমার প্রিয় খেলার সাথীদের বলছি, ভাই বোনেরা। লাভড অ্যান্ড লাভ ইন্টেন্স, কী বলা আছে, যাদের তরু খুব ভালোবাসতেন। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডেয়ার, এই গাছটা তোমাদের জন্যই সর্বকালের জন্য আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, তোমাদের ছবি ভেসে উঠবে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, আমার স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, এবং গরম চোখের জলে বা কান্নার যে অশ্রু যেটা তৈরি হবে তা দিয়ে আমার চোখ বন্ধ হয়ে যাবে। হোয়াট ইজ দ্যাট ড্রাইজ লাইক মারমার দ্যাট আই হিয়ার, আমার কানের সবসময় একটা শোকের গান কেন বাজে, আমার কানে সবসময় একটা শোকের গান কেন বাজে। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিগল বিচ, কী বলা আছে, যেন কোনো সমুদ্র সেরে পড়েছে অমসৃণ তটভূমিতে। যেমন ধরো সমুদ্র একটা গিয়ে শেষ হয় একটা তটভূমিতে, সেরকমই আমার কানের কাছে সারাদিন কেন তোমাদের হারানোর কষ্টের মতো একটা গান কেন সারাদিন বাজতে থাকে। ইট হ্যাপলি পারহেপস অর বাই চান্স, এটা হতে পারে টু এ আননোন ল্যান্ড মে রিচ, যেটা একটা অজানা জায়গায় গিয়ে আমরা পৌঁছবো। হ্যাঁ, তো আমাদের মূলত আর দুটো স্ট্রেঞ্জা বাকি থাকছে। দুটো স্ট্রেঞ্জা বাকি থাকলে কিন্তু আমাদের ক্যাজুয়ারিনা ট্রি দুদিনেই কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটু টাফ ছিল যদিও, এবং আমার পড়ানোর ক্ষেত্রেও এটা একটু মানে কি বলা যায় যে খটোমটো লেগেছে আর কি। তো এটা আই থিঙ্ক আবার আমাদের ভালোভাবে রিভাইজ করতে হবে। আই থিঙ্ক ওয়ান লাইনার পাঞ্চ যদি কেউ ভালোভাবে পড়ো, যেটা আমি তোমাদের প্রোভাইড করব ওখান থেকে, তাহলে সমস্ত কোশ্চেন তোমরা করতে পারবে। টেক্সটটা ভালোভাবে পড়ো। যদি আমার কোথাও পড়ানো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগলো আমার পড়ানো অবশ্যই সেটা জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। কেমন লাগলো তোমাদের আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি বাই তরুলতা দত্ত, তা অবশ্যই কমেন্ট করে জানাও। কি বুঝতে পারলে কবিতাটা মানে পড়ে
সেটা অবশ্যই জানাও। আর মন দিয়ে পড়ো, নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে, আমাদের খুব তাড়াতাড়ি সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে হবে।